আমার কাছে মনে হয় যে বেতন বৃদ্ধির সাথে সেবার একটা গভীর সম্পর্ক আছে। আমি আসলে বুঝতে পারছি যে বিষয়টা, সেটা হচ্ছে কর্মচারীরা কিন্তু তখনই একটা ভিন্ন পথ অবলম্বন করে যখন তার অভাব থাকে। একটা কর্মচারী যখন বাসা থেকে ফ্রি ভাবে বের হবে, যে আমার বাসায় বাজার আছে, আমার ছেলে মেয়ের পড়াশোনার খরচ ঠিকঠাক চলছে, বাবা মায়ের ওষুধ ঠিকঠাক চলছে, তখন সে কিন্তু নিশ্চিন্তে অফিসে গিয়ে কাজ করবে এবং তার পাবলিক সার্ভিসটা দিতে তার কিন্তু ভিতর থেকে কোনো কার্পণ্য আসবে না। কিন্তু আপনি যখন দেখবেন যে আপনি বাসা থেকে যখন একটা টেনশন নিয়ে বের হবেন যে আমি যে অফিসে যাচ্ছি, ফিরে এসে আমার বাসায় বাজার নেই, আমার ছেলে মেয়ে হয়তো বলবে আগামীকালকে বাবা স্কুলের বেতন লাগবে বা বাবা মায়ের ওষুধ লাগবে, তো এই টেনশনটা নিয়ে যখন আপনি অফিসে যাবেন তখন কিন্তু আপনি ফ্রিভাবে সেবাটা দিতে পারবেন না। আপনার ভিতরে ওই টেনশনটা কাজ করবে, আপনার কাজে ভুল হবে, আর তখনই আপনাকে আপনার ভিতরে এই অভাবটা দূর করার জন্য বাড়তি একটা টেন্ডেন্সি দূর হবে, মানে চিন্তা আসবে। কিন্তু যখন এই চিন্তাটা যার থাকবে না, তখন কিন্তু ওই চিন্তাটাও, মানে সেবার মানটা খারাপ হোক, এই চিন্তাটাও তার মধ্যে আসবে না। আপনার কাছে মনে হয় যে ইতিবাচক প্রভাব অবশ্যই পড়বে। এবারই আমরা দেখেছি যে জাতীয় বেতন কমিশন যে একটা যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছেন, সেটা হচ্ছে যে অনলাইনে তথ্য সংগ্রহ। এখানে 4টা শ্রেণীতে ভাগ করেছে, প্রতিষ্ঠান, সংগঠন এবং সাধারণ নাগরিক সহ যে মানে শ্রেণীগুলি করেছে। সেখানে আমরা দেখেছি অনেক সংগঠন কমিশনের সাথে কথা বলেছে, মত বিনিময় করেছে। তবে এটা অবশ্যই একদিক থেকে আমি ভালো বলবো, দাবি সবারই কিন্তু এক। সংগঠন নাম ভিন্ন হতে পারে, কিন্তু দাবি সবারই এক। কমিশনের কার্যক্রমে আপনারা সন্তুষ্ট কিনা? কমিশনের কার্যক্রমে আমরা আপাতত সন্তুষ্ট। এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট। আপনারা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন, 21টার মতো প্রস্তাবনা জানিয়েছেন। তো সর্বনিম্ন বেতনের অনুপাতগুলো কেমন হবে বলে আপনারা আশা করতেছেন? সর্বনিম্ন বেতন আসলে আমরা তো 1:4 অনুপাতে গ্রেড সংখ্যা কমিয়ে 12টাতে নিয়ে আসার জন্য আমরা প্রস্তাব করেছি এবং সর্বনিম্ন 35,000 টাকা আমরা দাবি করেছি। এবং 35,000 টাকা দাবি করার যে যুক্তি, সেটা হচ্ছে আপনি জানেন যে গত 2015 সালে লাস্ট পে স্কেল হয়েছে। তারপরে কিন্তু 5 বছর পর পর পে স্কেল হওয়ার কথা, কিন্তু 2020 সালে হওয়ার কথা, 2025 সালে হওয়ার কথা, কিন্তু 2টা পে স্কেল হয়নি। না হওয়ার কারণে কর্মচারীরা কিন্তু আর্থিকভাবে বিশাল একটা ক্ষতিগ্রস্ত হয়েছে। 2015 সালে যে স্কেলটা আপনার 8,250 টাকা, স্বাভাবিক নিয়মেই যদি এটা 2020 সালে আমরা পেতাম, তাহলে কিন্তু এই স্কেলটা ডাবল করলে প্রায় 16,500 টাকার মতো যেত। আবার 2025 সালেও যদি সেমভাবে আবার একটা পে স্কেল আমরা পেতাম, তাহলে নর্মালিভাবেই কিন্তু এটা 33,000 পড়ে আছে। বাজার কিন্তু পে স্কেলের অপেক্ষায় বসে নেই, বাজারের নিয়মেই বাজারের দাম বাড়তেছে, সেটা পে স্কেল দিলেও বাড়ে, না দিলেও বাড়ে। আপনি একটা জিনিস দেখবেন যে আজকে যে রিক্সাওয়ালারা তারা যে ভাড়াটা নিচ্ছে, তারা কিন্তু আজকের দামেই ভাড়াটা নিচ্ছে, সে কিন্তু 5 বছরের আগের মূল্য নিচ্ছে না। বিভিন্ন ব্যবসায়ীরা তারা আজকের দামে দ্রব্যমূল্য বিক্রি করছে। সেই হিসেবে এই পে স্কেলের সাথে বাজারে বেতন বাড়ানোর একটা উসিলা যদি আমরা বলি, এটাকে কোর্ট করে ধরে, এটা তো কোর্ট সবসময়ই করে, তাই না? যখনই পে স্কেল দেয় তখনই এটাকে উসিলা করে দাম কয়েকবার বাড়ে। অলরেডি এই পে কমিশন ঘোষণা হওয়ার আগ থেকে এবং পরে এই পর্যন্ত কয়েকবারই কিন্তু বাড়ানো অলরেডি হয়েই গেছে। কিন্তু এই জিনিসগুলি কি মাথায় রেখেই কিন্তু পে স্কেলটা নির্ধারণ করতে হবে। আবার এখন যদি পে স্কেলটা দেয়, তাহলে আগামী কিন্তু 5-7 বছরে আর দিবে না, কিন্তু ওই 5-7 বছরে কিন্তু দ্রব্যমূল্য বাড়বে, ওটাকেও মাথায় রেখেই কিন্তু এই সার্বিকভাবে বিশ্লেষণ করেই বেতনটা নির্ধারণ করতে হবে। প্রাইভেট সেক্টরে আমরা যেটা জানি, মিনিমাম যেটা আপনার প্রাইভেট সেক্টরেও কিন্তু সরকারি চাকরিজীবীদের যখন বেতন ভাতা বৃদ্ধি পায়, তার সাথে সামঞ্জস্য রেখে আনুপাতিক হারেও কিন্তু প্রাইভেট সেক্টরেও বেতন বাড়ানো হয়। এবং আরেকটা সবচেয়ে ভালো কাজ যেটা, এবার কিন্তু প্রাইভেট সেক্টর থেকেও প্রস্তাবনা কমিশনে গেছে, তারাও কিন্তু সর্বনিম্ন 50,000 টাকার মানে গ্রেডটা বা স্কেলটা রাখার জন্য তারাও প্রস্তাব করেছে যে 50,000 টাকার মতো সেটা সমতুল্য করার জন্য। আরেকটা কথা আমি এটার সাথে যোগ করি যে আমরা এই যে 50,000 টাকা বা 60,000 টাকা মাসিক ব্যয় ধরছি যে প্রত্যেকটা কর্মচারীর, এটা ছোট্ট একটা উদাহরণ আমি দেই। যদি আমরা এটা নির্ধারণ করেছি যে একজন কর্মচারী যদি ডাল, আলুর ভর্তা আর ভাত
এই 3টা জিনিস যদি একবেলা খায় তাহলে ন্যূনতম আমরা হিসাব করছি 10 টাকার ডাল, 20 টাকার ভর্তা আর 20 টাকার ভাত যদি খায় 50 টাকা, তাহলে তার 3 বেলা খেতে লাগে 150 টাকা। এবং গভর্নমেন্ট থেকে 6 জনের হিসাব করতে বলা হয়েছে। তাহলে 6 জনে যদি এই 50 টাকা হিসাবে 30 দিন খায় তাহলে শুধু খাবারের বিলটাই আসে 27,000 টাকা। আপনি ক্যালকুলেটর হিসাব করে দেখবেন। এখন যদি শুধু ডাল ভাত আর আলুর ভর্তা খেতেই 6 জনের 27,000 টাকা লাগে, তাহলে সারা মাসে কি শুধু ডাল ভাতই খাবে? তার আমিষের প্রয়োজন, আরও বিভিন্ন জিনিসের প্রয়োজন, সেই সাথে তার বাসা ভাড়া, 2 সন্তানের শিক্ষা খরচ, তারপরে বৃদ্ধ বাবা মার চিকিৎসা খরচ। এখন আপনারা জানেন যে প্রতিটা ঘরেই কিন্তু নর্মালি কিছু মেডিসিন লাগে, তার যাতায়াত খরচ আছে, অফিসে এসে তার টিফিন আছে, তারপরে তার কাপড় চোপড় আছে, সংসারের যে নিত্যপূর্ণ যে জিনিসগুলো, আপনি একবারে টুথপেস্ট থেকে শুরু করে একবারে বাসন মাজনি পর্যন্ত যদি ধরেন তাহলে দেখবেন যে সব কিছু মিলিয়ে 50,000 টাকায় হয় না। কিন্তু একজন কর্মচারী আজকে পাচ্ছে 15,000 টাকা। তাহলে এই বাকি টাকাটা কিভাবে করবে? অনেক কর্মচারী আছে যারা লোকলজ্জা মানে ভয়ে সংসার চালানোর জন্য মুখে রুমাল বেঁধে সন্ধ্যার পরে অটোরিকশা চালায়, অনেকে এই পিঠা বিক্রি করে, অনেকে চা বিক্রি করে, সন্ধ্যার পরে অনেকে দেখছি বাইক রাইড করে। দুর্দশার কথা বলছেন, একটা কথা আছে, শঙ্কা আছে যে আপনার বেতন বাড়ার পরে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গায় বেতন বাড়ালেই কি এই দুঃখ দুর্দশাগুলো কমবে, নাকি মূল্যস্ফীতি কমানোর প্রতি নজর দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, মূল্যস্ফীতিও যাতে না বাড়ে সরকারকে সে বিষয়েও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর বেতন বাড়ালেই যে শুধু মূল্যস্ফীতি বাড়ে বিষয়টা কিন্তু এমনও না। আমরা কিন্তু এই প্রসঙ্গে কিছুদিন আগে আমরা একটা মিডিয়ার সংবাদ দেখেছি, সেখানে কিন্তু বলেছে যে পে স্কেলের সাথে আসলে মূল্যস্ফীতির তেমন একটা ডিফারেন্স হয় না। পে স্কেল, অতীতের পে স্কেলগুলো থেকেও পর্যালোচনা করলে আপনি দেখবেন যে মূল্যস্ফীতির সাথে বেতন বাড়ালেও মূল্যস্ফীতি খুব একটা তখনই হচ্ছে যখন বাজারের দর বেড়ে যাচ্ছে, আপনি নির্দিষ্ট কোড করলে যে বেতন বাড়ানোর কোডটা করে অনেকে কিন্তু এই বিভিন্ন জিনিসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে, সবকিছু বাড়ে, তখনই কিন্তু মূল্যস্ফীতি হয়। বাড়ে জায়গাটা যেখানে যে আপনি এখন যে কষ্টের মধ্যে আছেন, যে দুঃখের মধ্যে আছেন অ্যাজ এ কর্মচারী, তো এই বেতন বাড়ানোর পরে জিনিসপত্রের দামও যদি বেড়ে যায় তো আসলে তো খুব একটা বেনিফিটেড হবে না। বেনিফিটেড হবেন কিনা? না, এই ক্ষেত্রে আমরা বেনিফিটেড হব না। কিন্তু যদি দ্রব্যমূল্যের দাম ধরে রাখতে না পারে সেক্ষেত্রে আমরা সরকারকে অনুরোধ করব যাতে সিন্ডিকেটদেরকে যাতে নিয়ন্ত্রণে রাখা হয়, কোনোভাবে যাতে দ্রব্যমূল্যের দাম না বাড়ে। আপনি বেতনও বাড়াই দিলেন, সাথে দ্রব্যমূল্য দ্বিগুণ হারে বেড়ে গেল, তাহলে আর এই কোনো লাভ হবে না। এক্ষেত্রে বাজারটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। সংশ্লিষ্ট যারা আছে তাদের প্রতি এটা আমাদের অনুরোধ রইল আর কি থাকবে। আমরা আরেকটা বিষয় দেখেছি যে আপনারা বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে ডেডলাইন হিসেবে 15ই ডিসেম্বর আপনারা দাবি করছেন। কমিশন কিন্তু ইতিমধ্যে বারবার বলেছেন যে দ্রুততম সময়ের মধ্যে ওনারা সুপারিশের দিকে যাবে, যদি সম্ভব হয় ডিসেম্বরের আগে হতে পারে। তাহলেও কেন ডেডলাইনটা বেঁধে দেওয়া? এটা আসলে একটা অনাস্থা থেকেই কিন্তু এই ডেডলাইনটা ঘোষণা করা হয়েছে। অনাস্থাটা কিন্তু সরকার থেকেই আমরা আসলে পেয়েছি। সেটার বিষয়টা হচ্ছে যে দেখেন, সরকার থেকে কিন্তু প্রথম ঘোষণা হয়েছিল যে মহার্ঘ ভাতার কমিটি গঠন হয়েছে। এরপরেই কিন্তু সরকারের পক্ষ থেকেই আবার ঘোষণা আসছে যে কিসের মহার্ঘ ভাতা, কে দিয়েছে সেটা উড়িয়ে দেওয়া হয়েছে। আবার পরবর্তী বাজেটেই এসে সেটাকে বিশেষ ভাতা হিসেবে আমাদেরকে 15% ভাতা আমাদেরকে দেওয়া হয়েছে। আবার অনেক সময় আমরা দেখি যে সরকারের মহল থেকেই এক এক সময় এক এক রকম কথা বলা হয়। এই যে একটা অনাস্থা কর্মচারীদের মধ্যে সৃষ্টি হয়েছে, আবার আরেকটা যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, তো যদি ডিসেম্বরের মধ্যে আমাদের এই গেজেট জারি না হয় তাহলে কিন্তু ডিসেম্বর পার হয়ে গেলেই নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়বে, তখন আসলে এইটা বাস্তবায়নের জন্য কঠিন হয়ে যাবে। আর পরবর্তী সরকার আইসা যে এই পে স্কেলটা বাস্তবায়ন করবে সেক্ষেত্রেও একটা দীর্ঘ সময় চলে যেতে পারে, যার কারণে কর্মচারীরা কিন্তু এখন ক্ষুধার্ত, তারা প্রচণ্ড অভাবী। এই যদি কোনো কারণে ওনারা কালক্ষেপণ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু কর্মচারীরা এটা অনাস্থার জায়গা কমিশনের উপরও তৈরি হচ্ছে। অনাস্থাটা এখনো তৈরি হয়নি। আমরা এই যে বললাম যে যদি আমরা তো একটা সময় দিয়েছি 15ই ডিসেম্বর, তো 15ই ডিসেম্বরের মধ্যে গেজেট হয়ে গেলে তো আমাদের ডেডলাইন আর কোনো গুরুত্ব থাকবে না। এই বেঁধে দেওয়াটা কি অনাস্থার প্রতিফলন নয়? অনাস্থা না, আমরা তো একটা সময় দিয়েছি যে এই সময়ের মধ্যে আপনারা কাজ করুন ডিসেম্বরকে। আর একটা কমিশনকে বেতন নির্ধারণের জন্য 6 মাস সময়টা অনেক সময়।
আমার মনে হয় যেটা যদি 3 মাস সময় দেওয়া হতো, 6 মাস ধরলেও তো ফেব্রুয়ারিতে, যে 6 মাস দিলেও তো ফেব্রুয়ারি পার হয়ে যায়, তাহলে তো সেটা নির্বাচন আরেক সরকার এসে যায়, তাই না? এখন আরেকটা সরকার এসে যে এই কমিশনকে রাখবে তারও তো নিশ্চয় নাই। অতীত ইতিহাস থেকে আমরা দেখেছি যখনই যে সরকার আসে তখনই তাদের মতো করে সব সেট আপ করে নেয়। তাহলে সেক্ষেত্রে আমরা তো অবশ্যই চাইবো এই সরকারের সব কিছু এই সরকারই বৈধতা দিয়ে যাক, এই সরকারের সব কিছু এই সরকারই বাস্তবায়ন করে যাক, এটাই তো আমরা প্রত্যাশা করি সরকারের কাছ থেকে। যদি কোনো কারণে না হয় 15 ডিসেম্বরের মধ্যে কি হবে? সেক্ষেত্রে সিদ্ধান্তটা আমরা 15 ডিসেম্বর উপরেই ছেড়ে দেই। নীতি নির্ধারক আছে, অনেক সংগঠন আছে, তাদের সাথে আলোচনা সাপেক্ষে এটার সিদ্ধান্তটা আপনারা অবশ্যই জানতে পারবেন।